আসলে বাজেট নিয়ে আসলে কি বলছেন? আমি একটু কথা বলতে যাচ্ছি আমাদের আরেক ভাইয়ের সাথে। দেখি উনি কি বলছেন বাজেটের প্রতিক্রিয়া ২০২৫ এবং ২৬-এর যে বাজেটটা হলো এই অর্থ বছরে, আর মানে অন্তর্বর্তী সরকারের এটাই প্রথম বাজেট। আসলে এই বাজেটটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি নিজেই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের এটা প্রথম বাজেট, এবং এই অন্তর্বর্তী সরকার হচ্ছে এই গণ অভ্যুত্থানের হাত ধরে আসা যে সরকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেছি অভ্যুত্থানের পর যে এই সরকার আসলে জনগণের প্রতি যে একটা চরম জনগণের উপর যে দুর্ভোগ চাপিয়ে দেওয়ার একটা ধারাবাহিকতা বিগত ফ্যাসিস্ট সরকারের ছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটা সহযোগিতামূলক আচরণ আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে পাবো জনগণের নিকট, এটা আমরা আশা করেছিলাম। কিন্তু এই বাজেট আমরা অনেকগুলো ঘটনার সাথে এটাই দেখলাম যে 2025-26 অর্থ বছরে যে বাজেট পেশ করা হলো সেই বাজেটে আসলে পুরনো বাজেটগুলোর সাথে তেমন কোনো পার্থক্য নেই। এবং আমরা দেখতে পেলাম যে মানে এই বাজেট নিয়ে আমাদের নানান ধরনের যে সমালোচনা ছিল সেগুলো ঘুরে ফিরে একই রকমভাবেই কিন্তু বলবৎ আছে। যেমন ধরুন, যে আলোচনাটা আমরা করেছিলাম যে বাজেট নিয়ে আমাদের একটা অভিযোগ ছিল যে এই বাজেটগুলো যে হয় বিগত অর্থ বছরের বাজেটগুলোর সাথে একটা তুলনামূলক আলোচনা করার জন্য, অথবা জনগণের কাছে একটা স্পষ্ট এটার একটা চিত্র তুলে ধরার জন্য যে স্প্রেডশিট বা একটা সাধারণ চিত্র তুলে ধরার জন্য যে আয়োজন, সেই আয়োজনটুকু কিন্তু এই অন্তর্বর্তী সরকার চাইলে করতে পারতো, কিন্তু আমরা সেই ধরনের কোনো চেষ্টা তাদের মধ্যে লক্ষ্য করিনি। আমরা দেখেছি যে শিক্ষা খাতে সবসময় মানে হাসিনা সরকার যেটা করতেন যে শিক্ষা খাতে বাজেট দেওয়ার সময় সেখানে একটা অংশ তথ্য প্রযুক্তি খাতের নাম করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে ব্যয় করা হতো। তাহলে শিক্ষা খাতে এমনিতেই বাজেট অপ্রতুল, সেখানে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য শিক্ষা খাত থেকে বরাদ্দ ব্যয় করা হচ্ছে, অর্থ ব্যয় করা হচ্ছে, এই জিনিসটার আমরা তীব্র সমালোচনা করে এসেছি দীর্ঘদিন ধরে। তাহলে এখনও সেটা বলবৎ আছে। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পর যে বাজেটটা হওয়ার কথা ছিল, একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেটা যতখানি জনবান্ধব বাজেট হওয়ার কথা ছিল, তো আমরা এবার 25-26 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হলো তার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে এটা আগের যে স্বৈরাচারী আমলের যে বাজেট তারই ধারাবাহিকতা। এবং বিগত 16 বছর আমরা দেখেছি যে ধনিক তোষণের বাজেট, জনগণের করের আওতা বাড়ানো হয়েছে, এবং দেখেছি যে আমরা সেখানে জনগণের যে বরাদ্দের জায়গাটা সেটা আমরা বরাবরই দেখেছি কম হয়েছে। তো এবারের বাজেটেও যদি আমরা লক্ষ্য করি দেখব যে সব থেকে বড় খাত হচ্ছে সুদের টাকা পরিশোধ করা হবে এই বাজেট থেকে, এবং তার পরের খাত হচ্ছে বেতন ভাতা বাবদ জনপ্রশাসন খাতে। তাহলে জনগণের জন্য যে সোশ্যাল সেফটি নেট বলে যে ব্যাপারগুলোকে, জনকল্যাণের জন্য যে বাজেট হওয়ার ব্যাপার ছিল, বরাদ্দ হওয়ার ব্যাপার ছিল, সেটা আমরা দেখছি না। আমরা জনগুরুত্বপূর্ণ খাত হিসেবে যদি লক্ষ্য করি শিক্ষার দিকটাতে, শিক্ষা খাতে বাজেট এবারও গতবারের থেকে 8.4% কমানো হয়েছে। টাকার অঙ্কে টাকা বেড়েছে, কিন্তু শতাংশে মানে এই অর্থ মানে সেটা আবার এই বাজেট এবারও কমানো হয়েছে। এবং আমরা যদি দেখি এবারের বাজেটের এলপিজি যে সিলিন্ডারের দাম, মোবাইল ফোনের দাম, দেশীয় মোবাইল ফোনের দাম, প্লাস্টিকের যে জিনিসপত্র দেশীয়, সেলুনে যে ব্লেড ব্যবহার করা হয় সেই ব্লেডের দাম, এবং রান্নাঘরের যে তৈজসপত্র সেগুলোর দাম বাড়ানো হয়েছে। এবং এর বিপরীতে যদি আমরা দেখি যে বিদেশি খাবারের দাম, সেগুলোর দাম কমানো হয়েছে, বিদেশি পোশাক সেগুলোর দাম কমানো হয়েছে। তার মানে কি, এটাতে খুবই স্পষ্টভাবে বোঝা যায় যে সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসের উপর করের আওতা বাড়ানো হলো, আর ধনীদের যে ব্যবহার্য পণ্য, বিলাসী যে পণ্য, সেগুলোর হচ্ছে যে কর সেটা প্রত্যাহার করা হলো, ফলে সেগুলোর দাম কমবে এবারের বাজেটে। ডক্টর ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ। এটা বাংলাদেশের ইতিহাসে 54তম বাজেট আর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। আশা করি এই বাজেটটা জনগণ বান্ধব, এটা কোনো লোক দেখানো অথবা আপনার হয়েছে বিগত সালে আমরা যে বাজেটগুলো দেখছি তেমন না যে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, অথবা হচ্ছে আগের আমরা বাজেটগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা নির্বাচন, একটা ফাঁকি দেওয়ার জন্য জনগণকে উল্লাপাল্লা একটা বুঝ দেওয়ার জন্য, আসলে ওটা কোনো জনগণ বান্ধব বাজেট ছিল না। এবার আমাদের ইউনূস স্যারের কাছে অনেক প্রত্যাশা ছিল, আশা করি ওরকম বাজেটই করছে। আশা করি রাজনৈতিক দলগুলা ইউনূস স্যারকে সহায়তা করবে এই বাজেটকে বাস্তবায়ন করার জন্য। আরও অসংখ্য ধন্যবাদ জানাই যে শিক্ষা খাতে গত তুলনায় এবার অনেক বৃদ্ধি করছে, যেটা হচ্ছে আমাদের ছাত্রদের জন্য আসলে প্রয়োজন ছিল। ইউনূস স্যারকে আমাদের তদন্তের দিকে মনোযোগ দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই বাজেটটা এখনও উপস্থাপন হয়েছে, পাশ হতে তো সামনে আরও 1 মাস লাগবে। আশা করি রাজনৈতিক দলগুলো যতগুলো আছে তারা ডক্টর ইউনূস স্যারকে সহায়তা করবে, এবং হচ্ছে যা আর একটু প্রয়োজন যদি মনে করে না আর কিছু প্রয়োজন আছে, আর কিছু একটা দরকার আছে যেন সংস্কারগুলো আর একটু করে। আসলে আমি এই বাজেটটাকে অবশ্যই পজিটিভলি দেখছি,
কারণ বিগত সালের যে বাজেটগুলো ছিল সেগুলো শুধু আমাদেরকে আকার আকৃতিতেই শুধু বড় দেখিয়েছে। যদিও কম্পারেটিভলি পেছনের বাজেট থেকে বা বিগত যে বাজেট থেকে বর্তমানের বাজেটটা একটু হলেও কম, কিন্তু আসলে আমি এটা দেখছি যে এটা আমাদের জন্য আশা করি মঙ্গলজনক হবে। বাড়তির এবং রাজস্বের যে করগুলো আরোপ করা হয়েছে সেই ক্ষেত্রে আপনার কিছু বলার আছে? আসলে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আপনি কোনো পণ্যের দাম একবার বাড়ানো হলে সেটি আর পেছনে বা সেটি কমানোর পক্ষে আমাদের যে ব্যবসায়িকরা রয়েছে বা যারা ডিলার রয়েছে তারা আসলে এমন মন মানসিকতা তৈরি করে তারা এটাকে আর কমাতে চায় না। এর অন্যতম কারণ হচ্ছে আমরা হচ্ছি মাত্র উন্নয়নশীল একটি দেশ, এবং উন্নয়নশীল দেশের এটি একটি প্রধান সমস্যা যে কোনো পণ্যের দাম যদি একবার বৃদ্ধি পায় তাহলে সেটি আর সহজে কমে না। তো আশা করি বর্তমান সরকার নিত্য পণ্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দিকে যেন নজর দেয়, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারী বা চক্রান্তকারী বা যারা সিন্ডিকেট করে এই সিন্ডিকেটের মাধ্যমে যারা যেন কোনোভাবেই আমাদের যেগুলো নিত্যপণ্য যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম যেন অতি বৃদ্ধি না পায়। আমি এই আশাটুকুই করব সরকারের কাছে।